আসসালামু আলাইকুম। আজ 22 আগস্ট 2025 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ ডাকসু জরিপ নিয়ে পিনাকি ও মর্তুজার বক্তব্যে তোলপাড়। পিনাকিকে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান রাশেদের। ব্রিগেডিয়ার জেনারেল আজমি ক্ষুব্ধ, রহস্য কি? এবার বিস্তারিত। ফেসবুক জুড়ে ডাকসু নির্বাচনের প্রার্থী ও ফলাফল নিয়ে চলছে নানা পক্ষের বিতর্ক। ক্যাম্পাস ভিত্তিক হলেও এই নির্বাচন এখন সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনলাইনে লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের ভিতরও চলছে তুমুল বাক বিতণ্ডা। সেই সূত্র ধরে দুটো মতামত তুলে ধরা হলো। পিনাকি ভট্টাচার্য বলেছেন, ছাত্র শিবির, ভিপি, জিএস সহ বেশিরভাগ আসনে জিতবে। হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে। শিবিরের বিজয় হবে অভূতপূর্ব। বর্তমান সরকারের নিয়োগ করা আমেরিকার প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা বলেছেন, ডাকসুতে বিপুল ভোটে পরাজিত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হবে তাহাদের ভোট বাড়েনি। মুক্তিযুদ্ধ বিরোধী আওয়াজে ভোট আরও কমতে পারে। এই দুটো সম্পূর্ণ ভিন্ন মতামত বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে। তবে গোলাম মর্তুজার স্ট্যাটাসে খেপেছেন জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে, আমেরিকা প্রবাসী শিক্ষক ডক্টর নকিবুর রহমান, অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেন। তারা বলেছেন, সরকারি পদে থেকে মর্তুজা যেসব মন্তব্য করেছেন তা শপথ ভঙ্গের শামিল। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য অনেক সময় ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন এবং দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলিমদের আকৃষ্ট করেন। এমনকি তার অনুসারী বা সমর্থকদের একটা বড় অংশই মুসলিম। কিন্তু এসব সত্ত্বেও কেন তিনি আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, সেই প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সাবেক এই ছাত্রনেতা বলেন, আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন, সেই আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি? এদেশের মানুষকে সহজে ধর্মের বয়ান শুনিয়ে বিভ্রান্ত করা যায়, আর সেই পথের একজন সফল ব্যক্তি আপনি। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। দর্শকদের জন্য তার পোস্টটি তুলে ধরা হলো। প্রিয় পিনাকি ভট্টাচার্য দাদা, আজকাল ফটোকার্ড ও গণমাধ্যমের শিরোনাম এমন হচ্ছে যে পুরো বক্তব্যের প্রতিনিধিত্ব করে না। এতে পাঠক বিভ্রান্ত হয় এবং রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল করার সুযোগ পায়। ঠিক গ্লোবাল টেলিভিশনে নুরুল হক নূরের টকশোর বক্তব্যের প্রেক্ষিতে কয়েকটি গণমাধ্যমের হেডলাইন এমন যে মনে হচ্ছে নুরুল হক নূর আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পক্ষে মতামত দিচ্ছেন, অথচ পুরো বক্তব্য শুনলে বোঝা যাবে নুরুল হক নূর আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন। এ বিষয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য দাদাও দেখলাম নুরুল হক নূরকে নিয়ে কালের কণ্ঠের করা একটি সংবাদ প্রচার করেছেন। কমেন্টে আবার প্রথম আলোর আরেকটা নিউজ যোগ করে দিয়েছেন, অথচ তারা প্রথম আলোর বিপক্ষের মানুষ। কিন্তু নুরুল হক নূরকে ঘায়েল করতে প্রথম আলোর করা নিউজ লিংক শেয়ার করলেন। আবার বসুন্ধরার বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার, তবে নুরুল হক নূরকে ঘায়েল করতে বসুন্ধরার মালিকানাধীন কালের কণ্ঠের সংবাদ প্রচার করলেন। পিনাকি ভট্টাচার্য দাদা প্রমাণ করে দিলেন, কাটা দিয়ে কাটা তুলতে হয়। একটা ঘটনা বলি, কিছুদিন আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে 4টি সংগঠনের যৌথ সংবাদ সম্মেলন করার বিষয়ে একটা পোস্টারিং করে আয়োজকরা। সাংবাদিক ইলিয়াস হোসাইন সেটা শেয়ার করেন, কিন্তু গণ অধিকার পরিষদের নাম থাকায় পিনাকি দাদা সেটা শেয়ার করতে রাজি হননি। পরবর্তীতে গণ অধিকার পরিষদের নাম কেটে তিনি প্রচার করেন। পিনাকি ভট্টাচার্য দাদার বিরুদ্ধে আমার কখনোই বক্তব্য দেওয়ার ইচ্ছে নেই, ছিল না। কিন্তু তিনি যখন আমাদের ঘায়েল করতে আসেন তখন আমাদের জবাবটা দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। দেখেন, তিনি নুরুল হক নূর বা গণ অধিকার পরিষদকে নিয়ে কয়েকটা ভিডিও করেছিলেন। আমি লাইন ধরে ধরে দেখিয়ে দিয়েছিলাম যে তিনি কিভাবে সত্যের সঙ্গে মিথ্যা বা মিথ্যার সঙ্গে সত্যের আশ্রয় নিয়েছিলেন। এরপরে তিনিও আর কিছু বলেননি, আমিও তাকে নিয়ে আর কোনো মন্তব্য করিনি। পরিশেষে বলি, ইলিয়াস হোসাইন ভাইয়ের বাংলা এডিশনের উদ্বোধন অনুষ্ঠানে আমি ইলিয়াস হোসাইন ভাইয়ের আমন্ত্রণে উপস্থিত হয়ে বক্তব্যে বলেছিলাম, পিনাকি দাদা, ইলিয়াস হোসেন ভাই ও কনক সারোয়ার ভাইরা দেশের জন্য অনেক ভূমিকা রেখেছেন। তারা দেশে আসুক, আমরা বিমানবন্দরে তাদের ওয়েলকাম জানাতে অপেক্ষা করব। তাদের সংগ্রাম আমরা স্বীকার করি। রাশেদ বলেন, আপনি সারাক্ষণ ভারত বিরোধিতা করেও কিন্তু ঠিকই ভারত হয়ে ফ্রান্সে যেতে পেরেছেন। আবার যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন, সেই আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি? এই দেশের মানুষকে সহজে ধর্মের বয়ান শুনিয়ে বিভ্রান্ত করা যায়, আর সেই পথের একজন সফল ব্যক্তি আপনি। মালয়েশিয়া সফর থেকে ফিরেই চীন সফর করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরে তিনি 8 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
26 আগস্ট এনসিপির 8 সদস্যের এই প্রতিনিধি দল চীন যাবেন। 30 আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে। নাহিদ ইসলাম ছাড়াও এনসিপি থেকে যারা চীন সফরে যাবেন তারা হলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। এর আগে 11 থেকে 15 জুলাই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে। জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও বেইজিং সফরে যায়। ভারতের আনন্দবাজার পত্রিকা কর্তৃপক্ষ এবং মঞ্জুরুল আলম পান্নাকে এই ধরনের নির্লজ্জ মিথ্যাচারের জন্য শর্তহীন ক্ষমা চাইবার জন্য অনুরোধ জানাই, অন্যথায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি। এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আজমি বলেন, 2024 সালের জুলাই বিপ্লবের পর 5 আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতন হলে 7 আগস্ট রাতে আমাকে মুক্তি দেওয়া হয়। তিনি বলেন, আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সম্প্রতি আধিপত্যবাদী ভারত ও তাদের দেশ বিদেশের এজেন্টরা আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ক্রমাগত নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। তাদের এসব নির্লজ্জ মিথ্যা প্রচারণার নিন্দা জানানোর ভাষা আমার নেই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবর্তে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এ ধরনের নির্লজ্জ মিথ্যাচার হলুদ সাংবাদিকতা ও বিকৃত মানসিকতার প্রতিফলন। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ভারতের আনন্দবাজার পত্রিকা এবং বাংলাদেশে ভারতের এজেন্ট মঞ্জুরুল আলম পান্নার এসব বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আমার বিরুদ্ধে যা কিছু বলা হয়েছে তা শতভাগ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। কোথাও কোনো সূত্র বা ঘটনার সামান্যতম প্রমাণ ছাড়াই এই ধরনের বক্তব্য একদিকে সেনাবাহিনীর মাঝে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং অপরদিকে আমার ব্যাপারে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে দেশের পরিস্থিতি ঘোলাটে করার এক ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া এটা আর কিছুই নয়। তিনি বলেন, আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় ভারত ও তার দালালদের বলতে চাই যে আমি কোনো দল গঠন করিনি এবং দল করার পরিকল্পনা তো দূরের কথা, দল করার কথা চিন্তাও করিনি। তার বক্তব্য, বাংলাদেশ সেনাবাহিনীকে কার্যত নিষ্ক্রিয় করে তিনি একটি ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠনের চেষ্টা করছেন। এছাড়া আনসার আল ইসলামের জঙ্গিদের দিয়ে ভারতে হামলা চালানোর জন্য আত্মঘাতী বাহিনী তৈরি করা হচ্ছে। এসব পাগলের প্রলাপ। আব্দুল্লাহিল আমান আজমি বলেন, আনন্দবাজার পত্রিকার বরাত দিয়ে এই কুলাঙ্গার বলছে সেনাবাহিনীকে ইসলামীকরণের প্রবল চেষ্টা চালাচ্ছে মৌলবাদীরা। ওই প্রক্রিয়া বাস্তবায়নে পাকিস্তানপন্থী অবসরপ্রাপ্ত ও বরখাস্ত হওয়া সেনা অফিসারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন আজমি। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর অফিসাররা নিয়মিত বাংলাদেশে যাচ্ছেন। তারা ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় একটি অফিস তৈরি করেছেন। এসব বক্তব্য আমার ও আমার প্রাণপ্রিয় সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ভারতের অপচেষ্টার অংশ বলে নিশ্চিতভাবে বলা যায়। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আমাকে যারা পাকিস্তানপন্থী বলে অপপ্রচার করে তারা ভারতের পোষ্য, দালাল, দোসর ও এজেন্ট। আমি খাঁটি বাংলাদেশি। আমার প্রতিটি শিরা, উপশিরা, অণু, পরমাণু, লোমকূপ, রক্তবিন্দু খাঁটি দেশপ্রেমিক বাংলাদেশি। সেনা সদর থেকে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো উচিত এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আমি এ ব্যাপারে সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আরো বলেন, ভারতের এই দালাল প্রতিবেদনটি নিয়ে নিজেই সন্দিহান, কারণ সে নিজেই বলেছে এই রিপোর্ট কতখানি সত্য। উপরন্তু সে বারবার বলছে যদি সত্য হয়েও থাকে সে নিজেই আরো বলছে আমরা পুরোপুরি সত্য হিসেবে সম্পূর্ণটা হয়তো গ্রহণ করছি না। তার সকল বক্তব্যই যে কল্পিত তা এসবের দ্বারাই প্রমাণিত হয়ে যায়। সর্বশেষ আজমি বলেন, আমার প্রায় 30 বছরের সামরিক জীবনে আমার পেশাগত যোগ্যতা ও দক্ষতা, মানবিক গুণাবলী এবং দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এসেছি তা বাংলাদেশ সেনাবাহিনীর সকল জেনারেল সহ সব অফিসার এবং সর্বস্তরের সেনাদের কাছে জানা আছে। দেশবাসীও আমার দেশপ্রেম সম্পর্কে ভালো করেই জানেন। ভারতের শত্রুসুলভ আচরণের বিরুদ্ধে আমার বলিষ্ঠ অবস্থানই আমি তাদের চক্ষুশূল হবার কারণ। ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠের আওয়াজ রুখে দেওয়ার জন্যই আমাকে নিয়ে তাদের এই চক্রান্ত। আজমি জানান, আজ 22 আগস্ট। এই দিনটি আমার ও আমার পরিবারের জন্য একটি ভয়াল দিন। 2016 সালের এই দিনে ভারতের নির্দেশে ভারতের গোলাম সরকারের হুকুমে ডিজিএফআই এর লোক সাদা পোশাকে আমাকে আমার বাসা থেকে অপহরণ করে নিয়ে দীর্ঘ প্রায় 8 বছর তথাকথিত আয়না ঘরে বন্দী করে রেখেছিল।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মোট ৬ বার। যেসব নির্বাচনের ৫টিতেই দলীয় প্যানেল দেয় শিবির, তবে এর কোনোটিতেই উল্লেখযোগ্য সাফল্য পায়নি এই ছাত্র সংগঠনটি। এ সময় ডাকসুতে শুধু একটি এবং হল সংসদে কয়েকটি পদ পাওয়ার নজির রয়েছে তাদের। নেতাকর্মীরা বলছেন, শিবির আগে ডাকসু নির্বাচনে অংশ নিলেও এবারের মতো এতটা অবাধে ক্যাম্পাসে কর্মকাণ্ড চালাতে পারেনি। এমন প্রেক্ষাপটে নিজেদের ইতিহাস ছাপিয়ে নতুন করে ইতিহাস লেখার স্বপ্ন দেখছেন তারা। এরই মধ্যে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে এই প্যানেলে সহ সভাপতি বা ভিপি পদে রয়েছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক জিএস পদে প্রার্থী ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ। আর একই শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান লড়বেন সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে। এই প্যানেলে ব্যতিক্রম হিসেবে জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিম ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। শিবিরের প্যানেলে মনোনয়ন পেয়েছেন একজন চাকমা শিক্ষার্থীও। প্রার্থীর তালিকায় ঠাঁই হয়েছে 4 নারী শিক্ষার্থীরও। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার বছরগুলোর সংবাদপত্র ঘেটে দেখা যায়, এবারের আগে ডাকসুর অন্তত 4টি নির্বাচনে প্রকাশ্যে প্রার্থী ঘোষণা এবং নির্বাচনী প্রচার চালিয়েছে ছাত্র শিবির। যে নির্বাচনগুলো হয় 1979, 1980, 1982 ও 1990 সালে। এর মধ্যে 1979 সালের নির্বাচনে ছাত্র শিবির থেকে সহ সভাপতি পদে নির্বাচন করেন আবু তাহের এবং সাধারণ সম্পাদক বা জিএস পদে নির্বাচন করেন আব্দুল কাদের বাচ্চু। ওই নির্বাচনে ডাকসুতে সম্পাদকের একটি পদে এবং সলিমুল্লাহ মুসলিম হল সংসদে শিবিরের প্যানেল থেকে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে ওমর ফারুক নির্বাচিত হন বলে জানা যায়। এছাড়া 1980 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ছাত্র শিবিরের তাহের কাদের পরিষদ। 1982 সালে ছাত্র শিবির থেকে ভিপি ও জিএস পদে নির্বাচন করেন এনামুল হক মঞ্জু ও আব্দুল কাদের বাচ্চু। 1989 সালে আনম শামসুল ইসলাম ভিপি পদে এবং আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন এবং 1990 সালে ভিপি পদে মোহাম্মদ আমিনুল ইসলাম, জিএস পদে মোহাম্মদ মুজিবুর রহমান ও এজিএস পদে শফিকুল আলম হেলাল ছাত্র শিবির থেকে নির্বাচনে অংশ নেন। তবে সর্বশেষ অনুষ্ঠিত 2019 সালের নির্বাচনে ছাত্র শিবিরের নেতৃত্বে কোনো প্যানেল অংশ নেয়নি। 1990 সালের নির্বাচনে শিবিরের জিএস প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমানের দাবি, 1977 সালে ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরুর পর যতগুলো ডাকসু নির্বাচন হয়েছে তার সবকটিতেই অংশ নিয়েছেন তারা। সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান 1988 সালে ছিলেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। গণমাধ্যমকে তিনি বলেন, 1980 সাল থেকেই ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশ নিতে শুরু করে। তখন আমাদের জনপ্রিয়তা খুব একটা ছিল না, কর্মীর সংখ্যাও সীমিত ছিল, তাই বড় পদে জয় পাওয়া সম্ভব হয়নি। তবে 1982 সালের নির্বাচনে মুহসিন হল ও সলিমুল্লাহ হলে কয়েকটি সম্পাদক পদে জয়ী হয়েছিলাম। তিনি আরো বলেন, 1989 ও 1990 পরপর দুবার ডাকসুতে শিবিরের অবস্থান ছিল তৃতীয়। 1990 সালে ছাত্রদল প্রায় 3000 আর ছাত্রলীগ 2500-এর মতো ভোট পেয়েছিল। ছাত্র শিবিরের ভোট ছিল 1200 থেকে 1300। আমাদের পরে ছিল ছাত্র ইউনিয়নের অবস্থান, যারা 900 থেকে 1000-এর মধ্যে ভোট পেয়েছিল। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আপনি কিভাবে অন্যের যে ব্যতিক্রমী একজন মানুষ হবেন, একটা সহজ পন্থা আছে। কেউ পরামর্শ না চাইলে তাকে আপনি পরামর্শ দেবেন না। কারোর মধ্যে কোনো ভুল দেখলে আপনি তাকে না বলে নিজের দিকে তাকাবেন। যদি মনে হয় ওই ভুলটি আমার মধ্যেও আছে, তাহলে আপনি অন্যকে কেন পরামর্শ দিতে চাবেন? সবাই অন্যের ভুলটা দেখে, নিজের ভুলটা দেখে না। কিন্তু কাল থেকে আপনি নিজের ভুলটা দেখুন, আর অন্যের ভুল সম্পর্কে যদি সে পরামর্শ না চায় চুপ থাকুন, তাহলে দেখবেন আপনি ব্যতিক্রমী একজন মানুষ হয়ে যাচ্ছেন। আর যদি আগ বাড়িয়ে প্রত্যেক মানুষেরই ভুল ধরতে চান, তাহলে সমাজে আপনার খুব সুন্দর একটা স্থান হবে না। ব্যতিক্রমী হতে চাইলে আসুন ব্যতিক্রমী পথে হাঁটি। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা AIMIM প্রধান ও ভারতীয় লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ভারত সরকার সত্যি সত্যি যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয়, তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক, তাকে দিয়েই শুরু হোক এই অভিযান। বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে একথা বলেন ভারতের হায়দ্রাবাদ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।
ওই অনুষ্ঠানে ওয়াইসি বলেন, শেখ হাসিনা কেন এদেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশী, তাই না? তাকেও ফেরত পাঠানো হোক। 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন। ওয়াইসি এই প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত। আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি? তিনিও তো বাংলাদেশী, তাকে ফেরত পাঠানো হোক। লোকসভার এই সদস্য বলেন, বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত। নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা দরকার। নিজের মন্তব্যের ব্যাখ্যায় ওয়াইসি বলেন, একদিকে একজন বাংলাদেশিকে আমরা এদেশে থাকতে দিচ্ছি, তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, সমস্যা সৃষ্টি করছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ জেলার দরিদ্র বাংলা ভাষাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সীমান্তে গিয়ে নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা সত্যিই বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনা সেটা যাচাই পর্যন্ত করা হচ্ছে না। তিনি বলেন, দেশে যিনি বাংলা ভাষায় কথা বলছেন তিনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন। কি ধরনের বিদেশাতঙ্ক কাজ করছে এ থেকে বোঝা যায়। এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে? এখানে সবাই পাহারাদার হয়ে গেছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।